দর্শক, সংরক্ষিত মহিলা আসন সংসদে সেগুলোর নিয়ে একেবারে মেটিকুলাস খেলাধুলা শুরু হয়েছে। গতকালকে এই সংরক্ষিত মহিলা সাংসদদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা ছিল বিকেল 4টা পর্যন্ত। সেই সময়সীমা ছিল, আমরা দেখেছি 4:19 পরেও এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। নিয়ম বহির্ভূত হলেও নির্বাচন কমিশন এটা অ্যালাউ করেছে বলে অভিযোগ উঠেছে। একই দেশে যে একাধিক আইন চলে এটা আর একটা প্রমাণ, কিন্তু আলোচনার বিষয়বস্তু সেটা নয়। আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন, সেখানে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে বলে গণমাধ্যমে খবর এসেছে যাতে জামাত এনসিপি জোটের সদস্য সংখ্যা 13 থেকে কমে 12 হয়ে যেতে পারে, আর বিএনপির সদস্য সংখ্যা 36 থেকে বেড়ে 37 হয়ে যেতে পারে। অর্থাৎ জামাত জোটের একজন সদস্য বিএনপি পেয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যদি আইনের কোনো ব্যত্যয় ঘটানো না হয় তাহলে সেটাই হতে যাচ্ছে। কোন ইস্যুতে হতে যাচ্ছে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম। এনসিপি নেত্রী মনিরা শারমিন, তাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। সরকারি চাকরিজীবী থাকার পরে অবসর নেওয়া কিংবা পদত্যাগ করার পরে যে 3 বছরের বাইন্ডিংস, 3 বছর তিনি এমপি হতে পারবেন না, সেই 3 বছর তার পূরণ হয়নি, 1 বছরও হয়নি। সেরকম একটা মুহূর্তেও তিনি সংসদ সদস্য হতে চান, মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনে জোর আলোচনা তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। যদি তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে জামাত জোট একজন সংসদ সদস্য পদ হারিয়ে ফেলবে, সেটা পেয়ে যাবে বিএনপি। কিন্তু জামাত এনসিপির সদস্য কোটা সেটা কিভাবে বিএনপি পেয়ে যাবে? চলুন সেই গোপন ব্যাপারটাই, অজানা, গোপন তো নয়, সেই অজানা নিয়মটাই অনেকের কাছেই হয়তো অজানা, সেই অজানা নিয়মটাই একটু জেনে দেখি যে জামাত এনসিপি একটা বড় ধরনের ফাঁদের মধ্যে পড়ে গেল কি না। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে জামাত এনসিপির একটা কমবে, বিএনপির একটা বেড়ে যাবে, কিন্তু কিভাবে? মনিরা শারমিনের যে সদস্য পদ অর্থাৎ মনোনয়নপত্র, সেই মনোনয়ন যদি বাতিল হয়ে যায় তাহলে এই ঘটনা ঘটবে বলেই নির্বাচনের আইন বলছে। কিভাবে বলছে? গণমাধ্যমের শিরোনামটা আগে দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংরক্ষিত আসন বাড়ছে বিএনপির, হারাচ্ছে জামাত জোট। সেখানেই বলা হয়েছে যে 13টি জামাতের, বিএনপির 36টি এবং স্বতন্ত্র 1টি। আগামী 12ই মে এগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান জানিয়েছেন বিএনপি ও তাদের জোট থেকে 36টি, জামাত 13টি এবং স্বতন্ত্র হিসেবে 1টি মনোনয়নপত্র জমা পড়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জেসমিন। এছাড়া শাম্মা আক্তার, মোহাম্মদ মেহেরুন্নেসা ও মাহবুবা রহমান স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তাদের বিষয়টি যাচাই বাছাইয়ে স্পষ্ট হবে। মনোনয়ন জমার দিন ইসি ভবনে গুঞ্জন ছিল আইনি জটিলতায় জামাত জোটের একটি আসনের প্রার্থিতা বাতিল হতে পারে। এক্ষেত্রে মূল প্রশ্ন উঠেছে এনসিপির জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিনের ব্যাপারে। ইসি সূত্র বলছে বিএনপির অন্তত 3 জন এবং জামাত জোটের মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ার কারণ রয়েছে। যদিও বিএনপির প্রার্থীদের ত্রুটি তুলনামূলক কম আলোচিত, মনিরা শারমিনের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, যাচাই বাছাইয়ে কারো প্রার্থিতা বাতিল হলে আইন অনুযায়ী ওই সংরক্ষিত আসনটি সব দলের প্রার্থীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। ধরেন মনিরা শারমিনের এই মনোনয়নটা বাতিল হয়ে গেল, তাহলে সেটা আর জামাত এনসিপির জোটের থাকবে না, সেটা তখন উন্মুক্ত হয়ে যাবে। সেটা সব দলই পাবে, সংসদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আবার মনোনয়নপত্র জমা দিতে হবে ওই আসনটার জন্য, সেখানে সবাই মনোনয়নপত্র জমা দেবে। বিএনপিও মনোনয়নপত্র জমা দিতে পারে, জামাত এনসিপিও জমা দিতে পারে এবং সেইটা উন্মুক্ত ভোট হবে জাতীয় সংসদে। উন্মুক্ত ভোট হবে কিভাবে? যে জাতীয় সংসদের কাছে
কাছে এই প্রার্থী পরবর্তীতে এই প্রথম মনোনয়ন বাতিল হওয়ার ফলে একটা যদি বাতিল হয়, সেই একটার জায়গায় যদি 3 জন ক্যান্ডিডেট পরবর্তীতে আবার মনোনয়নপত্র জমা দেয়, সেই 3 জনের ব্যাপারে 300 জন এমপির ভোট হবে। সেই 300 জন এমপির ভোটে যিনি জিতবেন তিনি সংরক্ষিত আসনের ওই ফাঁকা আসনটি পূরণ করবেন। সেই ক্ষেত্রেই নির্বাচন কমিশনের এই আইন বলছে যে ওই আসনটা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হলে পরবর্তীতে মানে এখন 49 জনের মনোনয়ন হবে, পরবর্তীতে আবার তফসিল হবে, আবার মনোনয়নপত্র দাখিল হবে, সেখানে সব দল এখানে মনোনয়নপত্র জমা দিতে পারবে। বিএনপিও যদি মনোনয়নপত্র জমা দেয় এবং সংসদের কণ্ঠভোটে যদি যায়, তাহলে বিএনপির সদস্য সংখ্যা যেহেতু 212-14টা আছে, সেহেতু তারা এমনি তাদের ভোটে তাদের প্রার্থী বিজয়ী হবে। সেই ক্ষেত্রে বিএনপির আসন, সংরক্ষিত মহিলা আসন 36-এর জায়গায় 37 হয়ে যাবে, আর জামাত এনসিপি জোটের 13-র জায়গায় 12-তে থেমে যাবে। এই ব্যাপারটা ঘটবে যেটা নির্বাচনী আইন কিংবা নির্বাচন কমিশনের আইন বলছে। এখন ইন্টারেস্টিংলি যদি ব্যাপারটা এরকম হয় যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হলো, আবার বিএনপিরও 2টা বাতিল হলো, 3টা বাতিল হলো, যদি বিএনপির বাতিল হয় বিএনপির কিন্তু ক্ষতি হবে না, কারণ পরবর্তী তফসিলে আবার মনোনয়নপত্র জমা দেবে, তখন উন্মুক্ত ভোট হবে জাতীয় সংসদে, সেই ভোটে তো বিএনপিই জিতবে, সুতরাং তাদের প্রার্থী হারানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু এনসিপি জামাতের মনোনয়নপত্র যদি বাতিল হয়ে যায়, তাহলে সংসদে ভোটে গেলে বিএনপির কাছে তারা ভোটে হেরে যাবে, যদি না বিএনপি উদার নীতি দেখিয়ে ভোট দেয়া থেকে বিরত না থাকে। আরেকটা ঘটনা ঘটেছে গতকালকে, সেটা হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ওভার হওয়ার পরে 19 মিনিট পরে নুসরাত তাবাসসুম, এনসিপির নেত্রী এবং তাদের নারী শক্তির মুখ্য সংগঠক, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনিরা শারমিন, ডাক্তার মিতু, এই দুইজনকেই তো তারা এমপি বানাতে চায়, তো তার বাইরে নুসরাত তাবাসসুমও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটা কি তাদের অগ্রিম ভাবনা থেকে যে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিচ্ছেন এই কারণেই যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে? যদি মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, তাহলে কি নুসরাত তাবাসসুমেরটা এনসিপির মনোনয়ন হিসেবে গৃহীত হবে কিংবা জামাতের মনোনয়ন হিসেবে গৃহীত হবে? সেটা হওয়ার কি স্কোপ আছে? এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কি দলের মানে লাগে না, দলের সম্মতি কিংবা দলের অ্যাপ্রুভাল লাগে না? এই প্রশ্নগুলোও আসবে। যদি ওই গ্যাপটা নুসরাত তাবাসসুমকে দিয়ে পূরণ করা সম্ভব হয়, আইন যদি বলে যে সেটা পূরণ করা যাবে, তাহলে হয়তো সেটা আর পরবর্তীতে সংসদে ভোটে যাবে না, সেই ক্ষেত্রে তাদের একুল ওকুল 2 কুলই রক্ষা হবে। তবে এটা নিশ্চিত, নির্বাচন কমিশনের একজন কমিশনারের কথা অনুযায়ী, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, মনিরা শারমিন সরকারি কর্মকর্তা ছিলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পদত্যাগ করার 3 বছরের মধ্যে তিনি এমপি হতে পারবেন না। সংরক্ষিত মহিলা আসন হোক আর সরাসরি নির্বাচনের ব্যাপার হোক, কোথাও এমপি হতে পারবেন না, সেই ইস্যুতেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে, সুতরাং তার এমপি হওয়া হচ্ছে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত কি এমন হবে যে বিএনপির 36-এর জায়গায় 37 হয়ে যাবে এবং জামাত জোটের 13-র জায়গায় 12 হয়ে যাবে, একজন কমে যাবে তাদের? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।